হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান অধ্যায় 2 এর 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে আমরা স্কেলার ও ভেক্টর রাশি পর্যন্ত পড়ছিলাম। তো আজকে আমাদের পড়া শুরু হবে দূরত্ব এবং সরণ থেকে। তো দূরত্ব সম্পর্কে আমরা হয়তোবা একটু ধারণা পাইছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা ডিটেলসলি দূরত্ব ও সরণ সম্পর্কে ধারণা লাভ করব। তো চলেন শুরু করি। এখানে কি বলছে যে আমরা দূরত্ব শব্দটির সাথে খুব ভালোভাবে পরিচিত, তবে স্মরণ শব্দটা দৈনন্দিন কথাবার্তায় আমরা খুব একটা বেশি ব্যবহার করি না। আমরা একটা উদাহরণ দিয়ে দূরত্ব এবং স্মরণ শব্দ দুইটার মাঝে সম্পর্কটা বোঝার চেষ্টা করি। 2.04 চিত্রে একটা আঁকাবাঁকা রাস্তা দেখানো হয়েছে, তাই না? এই যে আঁকাবাঁকা একটা রাস্তা দেখানো হয়েছে, এই রাস্তাটিতে এ বিন্দুর সাপেক্ষে রাস্তার অতিক্রান্ত দূরত্বগুলো কিলোমিটার দিয়ে এই যে 1 2 3 সংখ্যা দিয়ে দেখানো হয়েছে। এই যে 1 2 3 এগুলো হচ্ছে কিলোমিটার। এখানে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, আঁকাবাঁকা রাস্তা ধরে যদি কেউ যায়, তাহলে এই সংখ্যাগুলো দিয়ে তার কিলোমিটার প্রকাশ করা হচ্ছে। তো ধরা যাক তুমি এই বিন্দুতে আছো, এই যে এখানে আছো এই বিন্দুতে। তাহলে অর্থাৎ তোমার অবস্থান হচ্ছে এই বিন্দু। এখন তুমি সাইকেল চালিয়ে আঁকা বাঁকা পথটি ধরে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছেছো। এই যে এখান থেকে যে 4 কিলোমিটারে আমরা গেছি। তো আমরা বলতে পারবো এ এবং বি বিন্দুর ভেতরকার দূরত্ব কত কিলোমিটার। যেহেতু এখানে লেখা আছে দাগ কেটে, তার মানে কি আমি এখান থেকে যাত্রা শুরু করছি, তার মানে 4 কিলোমিটার হচ্ছে আমার দূরত্ব। দূরত্ব হচ্ছে একটা একটা কি রাশি? এটা একটা স্কেলার রাশি। তার মানে এখানে আমাদের দিক ব্যবহার করার কোনো দরকার নাই। এই যে কাজে এবং বি বিন্দুর ভেতরকার দূরত্ব বোঝানোর জন্য কোনো দিকের কথা বলতে হবে না। আমরা এ বিন্দুর সাপেক্ষে এই পথটি ধরে বি বিন্দুর দূরত্ব বের করেছি। এখন ইচ্ছা করলে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর সরণও বের করতে পারি। এখন সরণ বলতে বোঝানো হয় এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান, যে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থানটা কতটুকু। তো ছবিতে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা তীর চিহ্ন সরলরেখা দিয়ে সরণটি দেখানো হয়েছে। এই যে দেখেন, এখান থেকে একদম স্ট্রেট লাইন দিয়ে আমাকে একটা বি বিন্দু পর্যন্ত সরণ দেখানো হয়েছে। তাহলে এই ছবিতে সরণের মান কিন্তু 3 কিলোমিটার। দেখেন তো, যে এই যে এখান থেকে স্ট্রেট লাইন যদি দেখি, এই যে এটা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার। তার মানে আমি যদি আঁকা বাঁকা পথে যাই, আমার দূরত্ব বেশি কিন্তু তার সরণটা কিন্তু, যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু স্ট্রেট লাইনে সরণটা কিন্তু কম হয়। ঠিক আছে? তো অর্থাৎ সরণ হচ্ছে ভেক্টর রাশি। এর মান এবং দিক দুইটাই আছে। আমরা যদি এই দিকে চিন্তা করি, যে সরলরেখা এই দিক বরাবর চিন্তা করি, তাহলে কিন্তু তার মানটা কিন্তু আমরা কম পাইতেছি, 3 কিলোমিটার পাচ্ছি, তাই না? তো এই জন্য এখানে সরণের ক্ষেত্রে দিক জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দূরত্বের ক্ষেত্রে কিন্তু আমরা এই আঁকা বাঁকা পথে বিভিন্ন দিক বড় মানে গেছিলাম, কিন্তু এখানে দিকেরটা আমরা কাউন্ট করি না দূরত্বের ক্ষেত্রে, কিন্তু সরণের ক্ষেত্রে আমাকে দিকটা কাউন্ট করতে হবে। তো যদি তুমি সাইকেল দিয়ে আরো 2 কিলোমিটার অতিক্রম করে মোট 6 কিলোমিটার পথ অতিক্রম করো, মানে এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে 4 কিলোমিটার পর্যন্ত তো গেছিলাম, এখন এখানে এসে যদি থামি আমি, তাহলে আমার স্মরণ কত হবে? আমি দেখলাম এ বিন্দু থেকে আমি স্ট্রেট লাইন যদি চিন্তা করি, এইদিকে মাত্র 1.5 কিলোমিটার গেলে কিন্তু আমি এখানে এই পয়েন্টে চলে যেতে পাবো। এখানে এই যে এসি, যার মান 1.5 কিলোমিটার। এখানেও তীরের দিকটি তোমার স্মরণের দিক। ঠিক আছে? এই যে তীর চিহ্ন যেদিকে, তার স্মরণটাও কি হয়েছে? সেই দিকে হয়েছে। যদিও তুমি আঁকাপাকা পথ ধরে বেশি দূরত্ব অতিক্রম করছো, কিন্তু স্মরণ হয়েছে কি? কম। অর্থাৎ তাহলে এটা আমরা বুঝতে পারতেছি যে বেশি দূরত্ব অতিক্রম করলে কিন্তু বেশি স্মরণ হবে, সেটা কিন্তু সত্যি না। শুরু থেকে শেষ অবস্থানের পার্থক্যটাই মূলত হচ্ছে কি? স্মরণ। কোন একটা নির্দিষ্ট দিকে শুরু থেকে শেষ অবস্থানের পার্থক্যটাই আমরা স্মরণ হিসাবে বিবেচনা করব। তো এ থেকে শুরু করে আঁকাবাঁকা পথে বি পর্যন্ত দূরত্ব 4 কিলোমিটার, ঠিক একইভাবে বি থেকে এ পর্যন্ত হচ্ছে 4 কিলোমিটার। দুইটাই কিন্তু সমান। আমরা যদি উল্টাটা হিসাব করি, এ থেকে বি পর্যন্ত দূরত্ব 4 কিলোমিটার, আবার বি থেকে এ পর্যন্ত দূরত্ব কি? 4 কিলোমিটার। উল্টা দিকে যদি আসি, তাই না? সেম সেমই হবে। কি কিন্তু লক্ষ্য করে দেখো, এ থেকে বি পর্যন্ত সরণ আর বি থেকে এ পর্যন্ত সরণ কিন্তু সমান নয়। কারণ কেন? কারণ এখানে আমরা যে দিকে চিন্তা করছি, ডান দিকে, যখন উল্টা দিকে আসবে তার দিক কিন্তু বিপরীত দিকে। দিকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন সেটাকে আমরা, হয়তো তাদের মান সমান আসবে কিন্তু তাদের দিকটা ডিফারেন্ট আসবে। এবং এখানে কিন্তু বলতেছে যে একটা আর একটা নেগেটিভ বা ঋণাত্মক। ঋণাত্মক কেন? তার দিকের কারণে। যে দুটা ভিন্ন দিক আসে, যে এ বি ইকুয়াল টু বি এ আমরা লিখতে পারি, কিন্তু তার আগে একটা কি চিহ্ন দিছে? মাইনাস চিহ্ন। কেন? কার দিকটা নেগেটিভ, দিকটা তার পরিবর্তন হয়েছে, এই জন্য আমরা এখানে নেগেটিভ ব্যবহার করছি। তার মানে দূরত্ব এবং সরণ দুইটার মাত্রাই হলো কি? দৈর্ঘ্যের মাত্রা। যেটা হচ্ছে কি, আমরা এল দ্বারা প্রকাশ করি সরণকে বোল্ড আকারে, আর দূরত্বকেও এল দ্বারা প্রকাশ করি। কিন্তু সরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি, আর দূরত্বটা হচ্ছে একটা কি রাশি? স্কেলার রাশি। তা এখন অনেকের প্রশ্ন মনে জাগতে পারে যে স্যার, মাত্রা জিনিসটা কি? আচ্ছা, মাত্রা জিনিসটা হচ্ছে অধ্যায় 1-এ আপনারা যখন পড়বেন সেখানে একটু বিস্তারিত আলোচনা করা আছে। মাত্রা জিনিসটা কিছুই না, অনেকটা এককের মতো। আমরা যেমন প্রত্যেকটা রাশির একক লিখি, মিটার, তারপর সেকেন্ড, এরকম লিখি। তো এরকম মাত্রা জিনিসটা অনেকটা এককের মতো।
তো ওখানে যখন চ্যাপ্টার 1 আমরা পড়বো তখন আমরা বিস্তারিত জানতে পারবো। তো আপাতত মাত্রা জিনিসটা জেনে রাখেন যে আমাদের পৃথিবীতে যত রকমের মৌলিক রাশি আছে, যে 7টা মৌলিক রাশি আছে, এই 7টা মৌলিক রাশি সূচকটা কিভাবে প্রকাশ করে সেটা হচ্ছে তার মাত্রা। ঠিক আছে। তো আমরা যখন অধ্যায় 1 পড়বো তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপাতত আপনারা মনে রাখবেন যে স্মরণের মাত্রা কি, দূরত্বের মাত্রা কি, বা সামনে যত পাবো সেগুলোর মাত্রাগুলো কি কি। ঠিক আছে। তো এরপরে আমাদের যে টপিক দুটো আছে সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। যে বেগ বলতে মূলত কি বোঝায়, বেগ বলতে কি বোঝানো হয় আমরা সবাই সেটা মোটামুটি জানি। কোনো কিছু কত দ্রুত যাচ্ছে তার পরিমাপটাই হচ্ছে মূলত কিন্তু বেগ। সোজা বাংলা যদি বলি, কোনো একটা কিছু যত দ্রুত যাচ্ছে সেটাই তার বেগ। তবে পদার্থবিজ্ঞানের ভাষায় বেগের একটা সুনির্দিষ্ট অর্থ আছে, এবং বেগের পাশাপাশি আমরা দ্রুতি নামে আরো একটা রাশি ব্যবহার করি। আমরা যদি দূরত্ব এবং সরণ এই বিষয় দুটো ভালোভাবে বুঝে থাকি, তাহলে দ্রুতি এবং বেগ নামক রাশি দুইটা বুঝতে আমাদের সহজ হবে। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। এখানে একটা কাকে বলে দিছে যে দ্রুতি জিনিসটা কি, সময়ের সাথে সাথে সময় পরিবর্তন হবে, তার দূরত্বেরও কি হবে, পরিবর্তন হবে, এবং তার হার যেটা আছে মানে সময় দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা দ্রুতি পাবো। যেমন আমরা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। তুমি যদি 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করো তাহলে তোমার দ্রুতি তুমি কিভাবে বের করবা? তুমি টোটাল দূরত্বটাকে সময় দ্বারা ভাগ করবা, তাইলে তুমি তার দ্রুতি পাবা। ঠিক আছে। এখন দ্রুতির মাপটা কি, যে আমি বলছিলাম দ্রুতির মাত্রা আপনাকে মনে রাখতে হবে যে LT-1। এখন এই LT কিভাবে -1 কিভাবে আসছে স্যার? এখন আসেন, আমাকে বলছে কি দ্রুতির ফর্মুলা বলতেছে ওরা দূরত্ব ডিভাইডেড বাই সেকেন্ড, তাই না? দূরত্ব তাকে ভাগ করতে হবে কি দিয়ে? সময় দিয়ে। এখন দূরত্বকে আমরা যদি মাত্রা লিখি, দূরত্বের মাত্রা কত? L। টি এর মাত্রা কত? টি এর মাত্রা হচ্ছে T। তাহলে ভাগ আকারে লেখা যে কথা, আমরা জানি যে আমরা যদি কোন একটা রাশিকে গুণ আকারে লিখতে চাই, তার পাওয়ার -1 দিলে তা সেটা ভাগ আকারে দেখায়, তাই না? তো এইভাবে হচ্ছে মূলত LT-1 এই দ্রুতির মাত্রাটা আসছে। আর বেগ যদি আমরা দেখি, যে বেগ হচ্ছে কি, বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। দেখেন দুইটা কিন্তু খুবই সিমিলার, শুধুমাত্র পার্থক্য কোথায়, দ্রুতির ক্ষেত্রে দূরত্বের হিসাব করা হয়, বেগের ক্ষেত্রে সরণের হিসাব করা হয়। ঠিক আছে। তো যদি 20 সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে তোমার অবস্থানের পরিবর্তন 50 মিটার হয়, তাহলে তোমার বেগের মান কি হবে? সেম সূত্র। আমি হচ্ছে কি, অবস্থানের পরিবর্তনটাকে মানে সরণকে আমি যদি সময় দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি কি পাবো? বেগ পাবো। তার মাত্রাও কিন্তু সেম, দ্রুতির মাত্রা এবং বেগের মাত্রা কিন্তু সেম, শুধুমাত্র এটা হচ্ছে একটা স্কেলার রাশি আসবে, আর এটা হবে কি, ভেক্টর রাশি। তো তোমরা বেগের দিক হচ্ছে সেই নির্দিষ্ট একটা দিক, যেহেতু বেগ যেহেতু ভেক্টর তাই দিকটা নির্দিষ্ট করে বলে দিতে হবে আমাদের। এই মূলত পার্থক্য। দ্রুতিতে কিন্তু বেগ বলে দেওয়া এবার কি বলি, দিক বলে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা হচ্ছে বেগে অবশ্যই আমাকে দিকটা বলে দিতে হবে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করা যেতে পারে যে আমরা যদি শুধু সরলরৈখিক গতি বিবেচনা করি, তাহলে বেগ আর দ্রুতির মধ্যে তেমন একটা কোনো পার্থক্য নেই। মানে আমি যদি দেখি যে দ্রুতিও সেম দিকে যাচ্ছে মানে সরলরেখা বরাবর, তারপর হচ্ছে বেগটাও যদি সরলরেখা বরাবর যায়, তাহলে আর দ্রুতি আর বেগের মধ্যে কি নাই, কোনো পার্থক্য নাই। তো বেগের মানটাই হচ্ছে দ্রুতি। দ্রুতি এবং বেগের ভিতরকার সম্পর্ক বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ নেওয়া যায়। যেখানে কয়েকটা উদাহরণ দিছে আমরা একটু আরো ভালোভাবে বুঝতে পারবো। এবং 2.04 চিত্রে আমরা দূরত্ব এবং সরণ বোঝানোর জন্য একটা আঁকা বাঁকা রাস্তা নিছিলাম একটু আগে, তাই না? সেখানে ভিন্ন ভিন্ন অবস্থান আমরা দেখছি। দ্রুতি এবং বেগ বোঝানোর জন্য আমরা সেই একই উদাহরণ ব্যবহার করতে পারি, তবে এবারে কতটুকু সময় তুমি একটা অবস্থান থেকে অন্য অবস্থানে গেছো সেটা বলে দিতে হবে, কারণ আমাদের দ্রুতি বের করার জন্য সময় দরকার। তো ধরা যাক সাইকেলে এ থেকে বি অবস্থানে আসতে তোমার সময় লাগছে 20 মিনিট। তাহলে এই 20 মিনিট তোমার গড় দ্রুতি হচ্ছে কি হবে? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। গড় দ্রুতির সূত্র কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আগের মতোই। ঠিক আছে। টোটাল অতিক্রান্ত দূরত্ব, গড় যেহেতু বলছে তার মানে কি, টোটাল অতিক্রান্ত দূরত্ব। আমার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 4 কিলোমিটার ছিল। কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি 1000 দিয়ে গুণ করে, আর মিনিটটাকে কিসে নিয়ে গেছি, সেকেন্ডে নিয়ে গেছি। তারপর হচ্ছে ক্যালকুলেশন করে আমরা হচ্ছে কি দ্রুতির মানটা পেয়ে গেছি। এখন লক্ষ্য করো, আমরা দ্রুতি শব্দটা ব্যবহার না করে গড় দ্রুতি শব্দটা ব্যবহার করছি। কারণ তুমি সাইকেল চালানোর সময় হয়তো কখনো একটু জোরে, কখনো একটু আস্তে সাইকেল চালাচ্ছো, সবসময় তো আর তুমি সমদ্রুতিতে যাও নাই। তাই তাৎক্ষণিক দ্রুতি আমরা বলতে পারবো না। 20 মিনিট সময়টুকুর গড় দ্রুতিটুকুই শুধু বলতে পারবো আমরা, কিন্তু একদম কত তুমি কখন থামছো, তার কতটুকু দ্রুতি, এরকম আলাদা আলাদা করে বের করা আমাদের পক্ষে পসিবল না। আমরা হচ্ছে একসাথেই সেটা কাউন্ট ডাউন করছি। এবারে আমরা বেগ বের করার চেষ্টা করি। দ্রুতির মতো আমরা কিন্তু তাৎক্ষণিক বেগ বের করতে পারবো না। এই পুরো সময়টিকে তুমি ভিন্ন ভিন্ন বেগে সাইকেল চালাইছো, একবার আস্তে চালাইছো, একবার জোরে চালাইছো। তো দ্রুতি বেশি কিংবা কম হওয়ার কারণে বেগের পরিবর্তন হয়েছে, আবার দিকেরও পরিবর্তন হওয়ার কারণে বেগের পরিবর্তন হয়েছে।
সাইকেলের প্রতিনিয়ত দেখেন যে দিক পরিবর্তন হচ্ছে, আপনি একবার ডানে যাচ্ছেন একবার বামে যাচ্ছেন, তাই না? তো এই জন্য বেগটাও পরিবর্তন হয়েছে। তো এই সবগুলো পরিবর্তন মিলিয়ে গড় বেগ যদি আমি হিসাব করি, গড় বেগের সূত্র হচ্ছে যে কি সরণ ডিভাইডেড বাই সময়। আর গড় বেগের মান কি হবে? সরণের মান ডিভাইডেড বাই সময়ের মান। তো আমি টোটাল কতটুকু সরণ হয়েছিল আমি দেখছিলাম যে 1 কিলোমিটার কম হয়েছিল না, আমরা যখন সরণ বের করছিলাম 3 কিলোমিটার ছিল। তো এটাকে মিটারে কনভার্ট করে নিছি আর 20 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে নিছি। তাহলে আমি দেখলাম যে আমার বেগ আসছে কত, 2.5 মিটার পার সেকেন্ড, কিন্তু দ্রুতি আসছিল কত, 3.3, বেশি আসছিল। ঠিক আছে, এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এই উদাহরণটিতে গড় দ্রুতির মান থেকে গড় বেগের মান কিন্তু কম আসছে। পথটি যদি আঁকাবাঁকা না হয়ে সোজা হইতো তাহলে গড় বেগের মান আর গড় দ্রুতির মান কিন্তু কি হইতো, দুইটাই সেম আসতো। তা আমাদের এই উদাহরণে তুমি যদি সবসময় একই গতিতে সাইকেল চালিয়ে যেতে, তাহলে আমরা বলতাম তুমি সুষম দ্রুতিতে সাইকেল চালিয়ে গেছো। যেহেতু তোমার কোনো পরিবর্তন হয় নাই, কোনো একটা দূরত্বের পরিবর্তন হয় নাই, বেগের কোনো পরিবর্তন হয়, তাহলে আমরা সমদ্রুতিতে বলতে পারতাম। যখন কোনো কিছু সুষম দ্রুতিতে চলে তখন তার তাৎক্ষণিক দ্রুতি এবং গড় দ্রুতির মান কি হয়ে যায়, একই হয়ে যায়। এটা আপনারা মনে রাখবেন, যখনই হচ্ছে আপনি স্ট্রেট লাইন বরাবর সুষম দ্রুতিতে চালাবেন তখন তার তাৎক্ষণিক দ্রুতি আর গড় দ্রুতির মান কি, সেমই হয়। ঠিক আছে, তো লক্ষ্য করো পথটি যেহেতু আঁকাবাঁকা, তাই এই পথে গেলে ক্রমাগত তোমার দিকের পরিবর্তন হইতেছে। তাই এই পথে তুমি সুষম দ্রুতিতে গেলেও সুষম বেগে যেতে পারবা না। শুধু সরলরৈখিক গতিতে গেলেই সুষম বেগে বা সমবেগে যাওয়া সম্ভব, এছাড়া কিন্তু কখনোই আপনার কনস্ট্যান্ট বেগে একদম সেম বেগে যাওয়া পসিবল না, কারণ আপনার দিকটা প্রতিনিয়ত পরিবর্তন হইতেছে। আর দিকটা পরিবর্তন হওয়া মানে কি, স্মরণে পরিবর্তন হইতেছে প্রতিবার। ঠিক আছে, তো এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, আপনারা যদি দেখেন যে বেগ আর দ্রুতির মধ্যে সম্পর্কটা আরো ভালো করে বোঝানোর জন্য আমরা আরেকটা উদাহরণ নিই। ধরা যাক একটু সুতা দিয়ে ছোট একটা পাথরকে বেঁধে তুমি সেটাকে মাথার উপর ঘুরাচ্ছ। পাথরটা কি সমবেগে চলছে নাকি সমদ্রুতিতে চলতেছে, নাকি সমদ্রুতি এবং সমবেগে যাচ্ছে, নাকি কোনোটাই না? তাহলে আমরা দেখি আসলে কি বলছে এখানে। যে একটু চিন্তা করলে তুমি বুঝতে পারবে যে পাথরটার দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে। কারণ কি বলেন তো? কারণ দ্রুতিতে তো আমার দিক দরকার হয় না, পাথরটা তো প্রতিনিয়ত দিক পরিবর্তন করতেছে, কিন্তু দ্রুতির ক্ষেত্রে আমরা দিকের জিনিসটা মাথায় আনি না। তার মানে আমরা বলতে পারি যে দ্রুতিটা সেম, কিন্তু বেগটা আমরা সেম বলতে পারবো না, কারণ তার দিকটা প্রতিনিয়ত কি হচ্ছে, পাল্টে যাইতেছে। কাজেই এটি হচ্ছে সমদ্রুতির উদাহরণ, কিন্তু সমবেগের উদাহরণ না। সমবেগ হলে সমদ্রুতি হতেই হবে, কিন্তু সমদ্রুতি হলেই যে সমবেগ হবে তার কোনো নিশ্চয়তা নাই। যে সমদ্রুতি হইতে পারে কিন্তু সাথে সাথে সমবেগ আমরা পাবো না। ওকে, কারণ তার দিকটা পরিবর্তন হচ্ছে। তো পাথরটিকে হঠাৎ করে ছেড়ে দেই, তখন কি সেটা সমবেগে বা সমদ্রুতিতে যাবে? পাথরটি হঠাৎ ছেড়ে দিলে এটি একটি নির্দিষ্ট দিকে ছুটে যাবে। বাতাসের ঘর্ষণ বা মাধ্যাকর্ষণ বল এসব যদি না থাকতো তাহলে পাথরটি কি সমবেগে এবং সমদ্রুতিতেই যেতে থাকতো। যেহেতু আমাদের পৃথিবীতে কি আছে, যে এক ধরনের বাধা আছে, ঘর্ষণ বল এবং মাধ্যাকর্ষণ বল আছে, এই জন্য সে কি একটা নির্দিষ্ট দিকে যাবে। কিন্তু যদি না থাকতো তাহলে হচ্ছে কি তারা সমদ্রুতিতে বা সমবেগে যেতেই থাকতো। ওকে, তাহলে এখানে হচ্ছে দ্রুতি আর বেগের কনসেপ্টটা শেষ আমাদের। এরপর যে কনসেপ্টটা লাগবে আমাদের সেটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তো যখন কোনো বস্তু সমবেগে চলে তখন তার কোনো ত্বরণ নাই, এটা মনে রাখবেন। সমবেগে কোনো বস্তু চললে তার ত্বরণ শূন্য। তো বেগের পরিবর্তন হলেই বুঝতে হবে সেখানে কি হয়েছে, ত্বরণ হয়েছে। আরো সুস্পষ্ট করে বললে বলতে হবে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। এই যে কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ। যে ত্বরণ জিনিসটা কি, সময়ের বাড়ার সাথে সাথে যে আমার যদি বেগের মানের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলবো কি, ত্বরণ। তো বেগের যেহেতু দিক এবং মান দুইটাই আছে, তাই বেগের পরিবর্তন দুইভাবেই হতে পারে। মানের দিক দিয়েও চেঞ্জ হতে পারে অথবা দিকের দিক দিয়েও চেঞ্জ হতে পারে। তো আমাদের আগের উদাহরণে তুমি যখন আঁকা বাঁকা পথে সাইকেল চালাই গেছো, তখন যতবার তুমি বাঁক নিয়েছো ততবার তোমার বেগের পরিবর্তন হয়েছে এবং তোমার ত্বরণ হয়েছে। তুমি পুরো পথটুকু সমদ্রুতিতে গিয়ে থাকলেও শুধু দিক পরিবর্তনের জন্য তোমার কি হয়েছে, ত্বরণ হয়েছে। তুমি যদি আগের উদাহরণের মতো একটা পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপর সমদ্রুতিতে ঘোরাতে থাকো, তাহলে ঘুরতে থাকা পাথরটি ক্রমাগত দিক পরিবর্তন হবে, অর্থাৎ তার বেগের পরিবর্তন হবে, এবং আমরা কি পাবো, ত্বরণ পাবো। যদি তোমার গতি সরলরৈখিক হয়ে থাকে তাহলে দিক পরিবর্তনের কোনো সুযোগ নাই, তার ত্বরণ হতে পারে শুধু বেগের মানের পরিবর্তনের কারণে, তখন দিকের জন্য আমরা ত্বরণ পাবো না। কিন্তু তার মানটা পরিবর্তন যদি হয় সেটার কারণে আমরা হয়তো ত্বরণ পাইতে পারি। যদি বেগের মান বাড়তে থাকে তাহলে আমরা বলি বেগের দিকে বস্তুটি কি, ধনাত্মক ত্বরণ হচ্ছে। যদি বেগের মান কমতে থাকে আমরা বলি বস্তুটা ঋণাত্মক ত্বরণ হচ্ছে, বা যেটার আরেকটা নাম হচ্ছে মন্দন। ঠিক আছে, মানে মেইন কথা হচ্ছে ত্বরণ যদি স্পিডলি বাড়ে, আমরা যদি বেগের দিকে বস্তুটা গতি বাড়তে থাকে সেটা হচ্ছে পজিটিভ ত্বরণ, আর যদি কমতে থাকে সেটা হচ্ছে নেগেটিভ ত্বরণ। তা আমরা এখন সরল রেখায় চলমান কোন একটা বস্তুর ত্বরণ বের করতে পারি। ঠিক আছে, যেমন এখানে একটা ছবি দেওয়া আছে, আপনারা যদি খেয়াল করেন 2.06 চিত্রে কি দেখানো হয়েছে, চিত্রে কোন একটা বস্তুর সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হয়েছে।
কোথায় ত্বরণ আছে আর কোথায় নাই আমরা সেটা বের করবো। এখন দেখেন একটা গাড়ি এখান থেকে চলা শুরু করছে, এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে বেগ। তার মানে কি সময়টা বাড়তেছে, বেগ বাড়তেছে নাকি কমতেছে সেটা আমরা হিসাব করতেছি সময়ের সাথে সাথে। তো আমরা দেখতেছি সময় যখন বাড়াচ্ছি তখন এই যে এ যে রাশিটা আছে, এই যে রেখাটা আছে, এখানে কি বেগের মান বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। তার মানে কি এখানে আমরা ত্বরণ পাবো, তাই না? এই যে এতে ধনাত্মক ত্বরণ হয়েছে। কিন্তু বিতে যখন আসছে দেখেন তো, বিতে একটা কি স্ট্রেট লাইন, মানে উপরের দিকে উঠে নেয়। তার মানে কি এখানে কোনো ত্বরণ হয় নাই। ঠিক আছে? এই যে তারপর আবার যখন আমরা সিতে উঠছি তখন আবার ধনাত্মক ত্বরণ পাইছি। আবার ডি, মানে এখান থেকে যখন আবার নিচের দিকে নেমে গেছি তখন আবার কি, যেহেতু তার বেগটা কি, বেগের মানটা কমে গেছে সময়ের সাথে সাথে, তাহলে সেটা মন্দন হবে। যে টিতে মন্দন বা নেগেটিভ ত্বরণ আছে। যেমন বিতে কিন্তু আমরা কোনো ত্বরণ পাই নাই, সিতে ধনাত্মক ত্বরণ পাইছি, আর ডিতে হচ্ছে মন্দন পাইছি। ঠিক আছে? তাহলে সময়ের সাথে সাথে বেগের মান যদি বাড়ে তাহলে সেটা ধনাত্মক, যদি না বাড়ে সেখানে কোনো ত্বরণ নাই, আর যদি কমে তাহলে সেটা মন্দন। ওকে। তো এই অধ্যায়ে আমরা শুধু সরলরৈখিক গতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ যদি দ্রুতির পরিবর্তন হয় তাহলেই ত্বরণ হবে। ঠিক আছে? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, আমরা একটু আগে দেখছি। যদি সমত্বরণ হয়, মানে এক সেম টাইপের ত্বরণ নিয়ে যদি বাড়ে সময়ের সাথে সাথে, মানে সময়ের সাথে সাথে ত্বরণের পরিবর্তন না হয়, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি সূত্রটা এরকম, যে ত্বরণ সমান সমান অতিক্রান্ত সময়ের শেষ বেগ মাইনাস অতিক্রান্ত সময়ের আদি বেগ ডিভাইডেড বাই সময়। সূত্রটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি, তাহলে যদি কোনো এক মুহূর্তে একটা বস্তুর বেগ ইউ হয়, আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, টি হচ্ছে সময়, ভি হচ্ছে তার শেষ বেগ, তাহলে ত্বরণের সূত্র কি? তো একদম মুখস্থ করে ফেলবেন আপনারা। যে ত্বরণের সূত্র হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি কি? ভি হচ্ছে শেষ বেগ একটা বস্তুর, ইউ হচ্ছে আদি বেগ, আর টি হচ্ছে তার সময়। এখন ত্বরণের মাত্রা জানা উচিত। ত্বরণের মাত্রা কি? আগেরটার মতো ত্বরণের মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু, ইনভার্স টু আর কি, এককের মতো। যেমন একক যেমন এম এস ইনভার্স টু, মাত্রাটা অনেকটা সেম সেম। ঠিক আছে? মনে রাখা আপনাদের জন্য সুবিধাজনক। এখন উপরের সমীকরণটিকে আমরা কিন্তু একটু গুছিয়ে এভাবে লিখতে পারি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কিভাবে লিখছে বলেন তো? এই যে আমরা জাস্ট কি করছি, পরের লাইনে যদি দেখি, এই টি আর এ কি করে দিছি, কোনাকুনি গুণ করলে কি হয়ে যাবে? এটি হয়ে যাবে, তাই না? আমরা যদি এখানে লিখি যে এটি সমান সমান কি পাবো, ভি মাইনাস ইউ। এখন জাস্ট কি করছে, ইউটাকে এ পাশে নিয়ে আসছে, তাহলে কি হবে? ইউ প্লাস এটি সমান সমান ভি। এই যে এই সূত্রটা দিয়েও কিন্তু আমরা প্রকাশ করতে পারি। এটা কিন্তু গতির একটা সূত্র, প্রথম সূত্র। বস্তু যদি স্থির অবস্থা থেকে শুরু করে সমত্বরণে চলতে থাকে তখন সূত্রটা হয় ভি ইকুয়াল টু এটি। যদি সমত্বরণের কথা থাকে তখন সূত্রটা আপডেট হয়ে হয়ে যায় কি, তখন তার আদি বেগটা থাকে না, তখন ভি ইকুয়াল টু এইটি হয়। ঠিক আছে? এবার আমরা ইতিমধ্যে বলছি এখন পর্যন্ত যা বলা হয়েছে তা সবকিছুই প্রযোজ্য সমত্বরণের জন্য। যদি সমত্বরণ না হয় তাহলে কিন্তু এত সহজে শুধু আদি বেগ আর শেষ বেগ থেকে ত্বরণ বের করে ফেলা যাবে না, তখন আমাদের গতির সমীকরণের সমীকরণের সূত্র লাগে। আমরা আমাদের চারপাশে গতির যেসব উদাহরণ দেখি, যেমন গাড়ি, ট্রেন বা সাইকেলের গতি, সেসবের ক্ষেত্রে ত্বরণ প্রায় সবসময় কি অসমত্বরণ হয়, একবার বাড়ে একবার কমে। যেমন একটা গাড়ি যদি স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে বেগমান হয়, তখন তার ত্বরণ শূন্য থেকে শুরু করে ধীরে ধীরে একটা মানে পৌঁছায়। গাড়ি যখন তার পূর্ণ বেগে পৌঁছায় তখন তার গতি আর বাড়ে না, এবং ত্বরণ আবার কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। মানে একটা হাইস্ট লিমিট পর্যন্ত যদি স্পিড উঠে যায় তখন তো তার ত্বরণ শূন্য। আবার গাড়িটা যদি বেগ কমিয়ে থাকে শুরু করে, তাহলে তার কি হইতে থাকে, মন্দন হইতে থাকে। গাড়িটা যদি পুরোপুরি থেমে যায় তাহলে তার বেগ এবং ত্বরণ দুইটাই কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তোমাদের মনে হতে পারে সমত্বরণের উদাহরণ খুঁজে পাওয়া বুঝি খুব কঠিন আমাদের বাস্তবিক জীবনে। আসলে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি তার মাঝে কিন্তু সমত্বরণের একটা পরিচিত উদাহরণ আছে। সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ ত্বরণ বা জি, যেটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি, যেটার মান কিন্তু পৃথিবীর কাছাকাছি, তার মান হচ্ছে 9.8। আমরা যদি কোনো একটা বস্তুকে স্থির অবস্থা থেকে মুক্ত অবস্থায় পড়তে দিই তাহলে দেখতে পাই যে তার গতিবেগটা ভি ইকুয়াল টু জিটি হিসেবে বাড়তে থাকে। কেন এখানে জিটি? কারণ হচ্ছে জি এর মানটা এখানে কিন্তু কনস্ট্যান্ট, 9.8 কিন্তু ফিক্সড। এই যে সুষম ত্বরণে বাড়ার কারণে এখানে হচ্ছে আমরা এই উদাহরণটা দিতে পারি যে আমাদের পৃথিবী পৃষ্ঠে কোন একটা যদি আমি উপর থেকে বস্তু ফেলে দিই তাহলে কি সেটা কিন্তু কি সুষম ত্বরণে কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে? তো আজকে আপনাদের পড়া এতটুকু পর্যন্তই। নেক্সট দিন হচ্ছে আমরা গতির সমীকরণ থেকে পড়াটা শুরু করে চ্যাপ্টার শেষ করে দিব। তো আজকের ক্লাসে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, অথবা আপনাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু ক্লাস 9 এবং 10 এর জন্য হোয়াটসঅ্যাপে দুটো গ্রুপ খুলে দেওয়া হয়েছে, আপনারা সেখানে জয়েন হয়ে কিন্তু আমাকে ডিরেক্ট কোশ্চেন আস্ক করতে পারেন। ঠিক আছে? তো আশা করি কোনো সমস্যা হবে না। তো আর এখানে একটা টপিক হচ্ছে, আমি একটু হয়তো এই ছবিটা বুঝাতে ভুলে গেছি। যেমন দেখেন এখানে ছবিটা একটু কি বলছে, যে স্থির অবস্থায় শুরু করে সমত্বরণে গতিশীল বস্তুর বেগ কিভাবে বাড়ে। এই দেখেন, সময় বাড়তেছে, তার আদি বেগ থেকে শেষ বেগের যে ত্বরণটা সেটা কিন্তু কি একটা স্ট্রেট লাইনে বাড়তেছে, সুষম ত্বরণ। সমত্বরণ হলে কিন্তু একটা সমবেগে বা সরলরেখা কিন্তু এটা উপরের দিকে উঠতে থাকে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।